বদ রাগ, উগ্র মেজাজ এই বিষয়গুলো আমরা প্রায়শই আমাদের আশেপাশের অনেক মানুষের মধ্যেই দেখতে পাই। কিন্তু এই উগ্র মেজাজ, বদরাগ এই বিষয়গুলো একটা মানুষের জীবনে যে কতটা ভয়ঙ্কর সময় নামিয়ে আনতে পারে সেটা আজকের এই সত্যি ঘটনাটায় আপনারা সকলে জানতে পারবেন। এবং আমার মনে হয় এই ধরনের রিপু যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে তার অবিলম্বে নিজেকে সংযত করা উচিত। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে সেই ঘটনার যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলেছিলেন আমেরিকায় আমরা যেখানে থাকি তার আশেপাশের প্রকৃতি কীরকম, দোকানপাট, বাড়ি ঘর, রাস্তাঘাট, প্রকৃতিতে কী আছে এগুলো আপনাদেরকে দেখাতে। কিন্তু সেটা ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে তো দেখানো সম্ভব নয়। তাই আমাদের এই ভূত ভগবান চ্যানেলের এই নতুন নিবেদন, দ্য বং শপার। এই নতুন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে আমরা ইউএসএর যেখানে থাকি তার আশেপাশে কী আছে, বাড়ি ঘর, রাস্তাঘাট, প্রকৃতি, এই সমস্ত কিছু আমি ওই চ্যানেলে তুলে ধরছি। তো নতুন চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা সেই লিঙ্ক থেকে আমাদের সেই নতুন চ্যানেলে যেতে পারেন। আশা করি আপনাদের ওই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমি আর সময় নষ্ট করব না, চলে যাচ্ছে আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে হাওড়ার দাসপাড়া থেকে অন্তরা লিখে পাঠিয়েছে। যে ঘটনাটা অন্তরা লিখেছে সেই ঘটনাটা ওরই এক কাজিনের সাথে ঘটেছিল। তো ওর এই যে মাসির মেয়ে যার সাথে ঘটনাটা ঘটেছে, তো অন্তরা রিকোয়েস্ট করেছে আমাকে যে ওর নামটা যেন আমি এই ঘটনার সময় উল্লেখ না করি। তো ওর ডাকনাম হচ্ছে মুনিয়া। তো আমি মুনিয়ার ঘটনাটা বলার সময় আমি কিন্তু আসল নামটা উচ্চারণ না করে আমি ওকে মুনিয়া বলেই সম্বোধন করব। পুরো ঘটনাটায় যাওয়ার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই, কারণ এই কথাগুলো না বললে আপনারা ঘটনাটা বুঝতে পারবেন না, অসুবিধা হবে, আমারও বোঝাতে প্রবলেম হবে। তো বিষয়টা হচ্ছে এই অন্তরা আর মুনিয়া, অন্তরার অ্যাকচুয়ালি মাসির মেয়ে হচ্ছে এই মুনিয়া। এবার ছোটবেলা থেকেই মুনিয়া কিন্তু পড়াশোনায় বেশ ভালো, যথেষ্ট আর কি শার্প পড়াশোনায়, খুব ভালো পড়াশুনো করে। মানে ও যে স্কুলে পড়তো সেই স্কুলেও 1 থেকে 5-এর মধ্যে স্ট্যান্ড করতো। এবারে এই যে বিষয়টা, পড়াশুনোটা যে ও খুব ভালো করে করে বা ওর মানে ইন্টেলিজেন্স রয়েছে, এই বিষয়টা না ছোটোবেলা থেকে, এই বিষয়টার জন্য আর কি ছোটোবেলা থেকে মুনিয়াকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো ফ্যামিলিতে। খুব স্বাভাবিক, পড়াশুনো ভালো করছে, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, সব কিছুই ঠিক আছে। কিন্তু একটা সময় পরে মানে মা, বাবা, পরিবারের আরও যারা ছিলেন আত্মীয় স্বজন সবাই যেহেতু মুনিয়াকে খুব অ্যাপ্রিসিয়েট করতো, তো এই বিষয়টা থেকেই হঠাৎ করেই হয়তো বা আস্তে আস্তে ওর মনের মধ্যে একটা কোথাও প্রচণ্ড কনফিডেন্স চলে এসেছিল। তো কনফিডেন্সটা কীরকম সেটা একটুখানি আমি আপনাদেরকে বলি। সেই কনফিডেন্সটা হচ্ছে যে ও মনে করতো যে ও যা করে, যেভাবে করে সেটাই ঠিক। মানে যেহেতু ও পড়াশুনোটা ঠিকঠাক করতে পারছে, তো যখন ও ক্লাস 6-7-এ পড়ে সেই সময় থেকেই ওর মধ্যে একটা এরকম মানে মানসিকতা দেখা যায়। এবার এইটা নিয়ে কিন্তু মুনিয়ার মা যে
সেই মুনিয়ার মা কিন্তু খুব আর কি, উনিও খুব গর্ব করতেন যে ওনার মেয়ে পড়াশুনোয় ভালো, এবং ওই যে ও ছোটোবেলা থেকে যে ওর পড়াশুনোটা যে ও ভালো ছিল সেটা ও যখন 6, 7, 8-এও যায় তখন অবধিও সেটা কন্টিনিউ হচ্ছে। কিন্তু একটা বিষয় ওর মধ্যে কিন্তু, মানে আস্তে আস্তে যখন ও বড় হতে থাকে একটা বিষয় ওর মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে যে মুনিয়া পড়াশুনোয় ভালো হলেও বাকি যে আরও পড়াশুনো ছাড়াও তো আরও অনেক দিক থাকে। একটা যখন বাচ্চা, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে যখন ছোট থেকে বড় হয় তখন সে পড়াশুনো ছাড়াও তাকে সহবত শিক্ষা দিতে হয়, তার ভিতরে মরাল ভ্যালুস ক্রিয়েট করা যেটাকে বলে, এইগুলোও তো থাকে। কিন্তু এই জিনিসগুলোতে কিন্তু মুনিয়া একটু পিছিয়েই ছিল। মানে ও হয়তো কারোর সাথে কথা বলছে, সেখানে হয়তো ওর থেকে কোনো বয়স্ক মানুষ রয়েছে, তো সেখানে একটা লঘুগুরু জ্ঞান করে যে কথা বলা, মানুষকে যে একটা তার যোগ্য সম্মান দেয়া, এই বিষয়গুলো কোথাও ওর কিন্তু মানে এই বোধগুলো একটু কম ছিল। এবারে যেহেতু ওর মা ওকে খুব সাপোর্ট করতো, তো এই বিষয়গুলো যখন মানে সামনাসামনি হয়েও যেত, মুনিয়ার মা কিন্তু ব্যাপারগুলোকে অতটা পাত্তা দিতেন না, এবং উনি সবসময় ভাবতেন যে ওনার মেয়ে ছোট, পড়াশুনো নিয়ে সবসময় থাকে, হয়তো সেই জন্য সে ভুল করে ফেলেছে। এবার প্রথম 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 যখন এই বিষয়গুলো হতে থাকে তখন কিন্তু কেউই ব্যাপারটা নিয়ে অতটা চিন্তাভাবনা করে না যে এটা কেন হলো বা এটা কেন করলো, এই বিষয় নিয়ে অত চিন্তাভাবনা কিছু থাকে না। কিন্তু যত দিন যেতে থাকে এবং মুনিয়া যত আস্তে আস্তে বড় হতে থাকে, ওর মধ্যে কিন্তু এই বিষয়টা মানে একদম যাকে বলে ফিট হয়ে যায়, যে পড়াশুনোটাই খুব ভালো, নিজের পড়াশুনোটা কখন করতে হবে কিভাবে করতে হবে সেই বিষয়টাও খুব ভালো, সেটা নিয়ে কাউকে ওকে বলতেও হয় না, কাউকে ওর পিছনে পড়েও থাকতে হয় না। কিন্তু যে সহবত শিক্ষা বলতে যেটা বোঝায় সেই বিষয়টা কিন্তু ওর মধ্যে অনেকটাই কম থাকে, এবং এভাবেই ওর আস্তে আস্তে বেড়ে ওঠা। এবার অন্তরা যেটা লিখেছে যে ওর মানে এই মুনিয়ার হচ্ছে ওর মাসির মেয়ে, তোর মাসি মেশো এমনিতে খুবই ভালো, কিন্তু সবসময় অন্তর একটা জিনিস বুঝতে পারতো, যেহেতু ও অতটা ভালো পড়াশুনোয় ছিল না, মানে ওর একটু নাচ গান করতে ভালো লাগতো পড়াশুনোর পাশাপাশি, একটু সোশ্যাল ওয়ার্ক করতে ওর ভালো লাগতো, তো সেই জিনিসটা নিয়ে না অনেক সময় হয়তো মুনিয়া ওকে হয়তো হয়তো একটু ছোট করে কথা বলতো, বা হয়তো একটা রেজাল্ট আউট হয়েছে, জানা কথা যে মুনিয়া ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, হয়তো অন্তর অতটা ভালো রেজাল্ট করেনি, কিন্তু কখনো দেখা যেত যে কথায় কথায় হয়তো একটা দুটো এমন কথা বললো যাতে এটা স্পষ্ট বোঝা যায় যে মুনিয়া শুধু পড়াশুনো নিয়ে থাকে এবং মুনিয়া অনেক ভালো রেজাল্ট করেছে, অন্তর অতটা ভালো রেজাল্ট করেনি। এবার বুঝতেই পারছেন যে এই বিষয়গুলো যখন সামনাসামনি ঘটনাগুলো যখন ঘটে তখন যাকে ছোট করা হচ্ছে তার কিন্তু বেশ খারাপ লাগে, এটাই স্বাভাবিক। তো ওরও খারাপ লাগতো, কিন্তু ওর মানে ও কোথাও না কোথাও অন্তরা যেটা লিখেছে যে ও মুনিয়াকে খুব ভালোবাসতো, মানে মাসির মেয়ে খুব ভালোবাসতো, এবং ওরা দুজনে, মুনিয়া ওর থেকে এক ক্লাসের সিনিয়র। এবার ওর যদি কোনো পড়াশুনোয় কিছু আটকে যেত অন্তরা তো মুনিয়ার কাছে যেত, মুনিয়া ওকে বুঝিয়ে ঠুঝিয়ে দিত, এই জন্য ওদের মধ্যে কিন্তু একটা মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল, এবং স্পেশালি অন্তরার দিক থেকে তো একটা খুবই ভালো সম্পর্ক ছিল। তো এইভাবে আস্তে আস্তে দিন যায়, সময় এগিয়ে যায়, তো ও খুব ভালো মানে উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করে, এবং ভালো রেজাল্ট করে ওটা ভালো কলেজে আর কি চাকরি মানে চান্স পায়। এবার কলেজে যখন ও পড়াশুনো করে তখন ও কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়াশুনোয় ভর্তি হয় মুনিয়া। এবার মুনিয়া যখন কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তি হয় তো ফার্স্ট ইয়ারে ওর রেজাল্ট খুবই ভালো হয়, সেকেন্ড ইয়ারেও রেজাল্ট খুব ভালো হয়। এবার যেহেতু ও পড়াশুনোয় খুব ভালো ছিল তো ওরা কলকাতায় আসতো কলেজে, তো এই অন্তরা ওর থেকে এক ক্লাসের জুনিয়র ছিল, তো সেই সময় অন্তরা ওই কলেজেই অন্য একটা আর্টসের ডিপার্টমেন্টে ও অ্যাডমিশন নিয়েছিল। এবার মাঝে মধ্যেই দুজনেরই হয়তো মোটামুটি সেম টাইম থেকে ক্লাস শুরু, তো সেরকম হলে এই অন্তরা আর মুনিয়া একসাথেই কলেজ যেত, মানে ওদের দুজনের বাড়ির ডিস্টেন্সও কিন্তু খুব একটা মানে খুব একটা দূরে নয়, দুজনেরই দাসনগরে বাড়ি। এবার কখনো কখনো হয়তো মানে সপ্তাহে হয়তো 2 দিন কি 3 দিন ওরা একসাথে কলেজ যেত, একই টাইমে ট্রেন ধরতো হাওড়া আসার জন্য, তারপর ওরা ওখান থেকে বাস ধরে কলেজ যেত। এবারে যখন সেকেন্ড ইয়ার হয়ে গেছে, থার্ড ইয়ারে মুনিয়া উঠেছে, তো সেই সময় ওদের কলেজেরই পাশে একটা কোচিং সেন্টার ছিল,
ঠিক আছে? তো সেই কোচিং সেন্টার থেকে ওকে আর কি ওর কাছে অ্যাপ্রোচ আসে মুনিয়ার কাছে যে তোমাকে একটুখানি নোটস ফোটস করে দিতে হবে ক্লাস 11-12 জন্য, তো সে তার জন্য আমরা তোমাকে টাকা দেব। তো ওইখানেও একটা পার্ট টাইম জবের মতো শুরু করে। এবার থার্ড ইয়ারে পড়ছে, তার সাথে সাথে এই পার্ট টাইম জবটা শুরু করেছে, তো তাতে ওর মোটামুটি হাতে বেশ কিছু টাকা পয়সা আসছে। এবারে মুনিয়ার ক্ষেত্রে যেটা হলো, এতদিন ওর পড়াশুনো নিয়ে একটা দম্ভ ছিল, ওর একাডেমিক রেজাল্ট যেহেতু খুব ভালো সেটা নিয়ে একটা অহংকার ছিল। তো এরপরে যখন ও নিজে থেকে কলেজে পড়াকালীনই ওকে যখন ওদের কলেজেরই পাশে একটা কোচিং সেন্টার থেকে ওকে অ্যাপ্রোচ করলো, তো ও না ব্যাপারটাকে ও জিনিসটাকে অ্যাকসেপ্ট করে এবং ওই কাজটাও শুরু করে। এরপর থেকে ও যেন আরোই দাম্ভিক হয়ে যেতে লাগলো, আস্তে আস্তে ও আরও দাম্ভিক হয়ে গেল। এবং অন্তরা বুঝতে পারতো যে ও ওকে অনেক সময় ছোট করে কথা বলছে, ওকে লো ফিল করাচ্ছে, কিন্তু তারপরেও অন্তরা না ওকে কিছু বলতে পারতো না, কারণ ভাবতো যে সত্যি তো আমার থেকে অনেক বেশি অ্যাডভান্স, ও আমার থেকে অনেক বেশি পড়াশোনায় ভালো, অনেক বেশি পলিশড, অনেক বেশি সুপিরিয়র, তো ঠিক আছে ও তো আমাকে দু একটা এরকম কথা বলতেই পারে। আর এদিকে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে মুনিয়ার মা কিন্তু মুনিয়ার এই ধরনের ব্যাপারগুলোকে, এই যে পড়াশুনো নিয়ে দম্ভ অহংকার, এই ব্যাপারগুলোকে মানে একদম 100% সমর্থন করতো। মানে ওর মায়ের সামনেও যদি মুনিয়া কারোকে এরকমভাবে কথা বলতো যে ও তো কিছু পড়াশুনো করে না, ওর কী হবে জীবনে, ও এটা করছে না ওটা করছে না, এই টাইপের যে কথাবার্তাগুলো ওর ওই স্টেজে বলাটা একেবারেই উচিত নয়, এত বেশি জাজমেন্টাল হওয়া উচিত না, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে মুনিয়ার মা কিন্তু এগুলোকে সমর্থন করতো। আবার উল্টো দিকে মুনিয়ার বাবা যখন এগুলো শুনতেন, উনি কিন্তু যখনই ওনার সামনে এরকম কোনো ঘটনা ঘটতো, যেটা অন্তরা ইমেলে লিখেছে, উনি কিন্তু প্রতিবাদ করতেন, মানে চেষ্টা করতেন মেয়েকে বোঝানোর, যেভাবে কথা বলো না, এভাবে কেউ কথা বলে না। কিন্তু মুনিয়া কারোর কথা শুনতো না। আমি যখন ঘটনাটা শুরু করেছিলাম তখন আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে উগ্র মেজাজ, বদরাগ, এগুলো কিন্তু মানুষের ভিতরে এই যে জিনিসগুলো, এই দুটো জিনিস কিন্তু খুবই খারাপ, সব কিছুর জন্য খারাপ, মানুষের সম্পর্কের জন্য খারাপ, একটা মানুষের শরীরের জন্যও কিন্তু খারাপ। তো যাই হোক, তো ও খুব ভালোভাবে তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ও মাস্টার্সে ভর্তি হলো, এবং ও যখন ওখান থেকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে, তো তারপরে ওই যেখানে ও পার্ট টাইম জব করছিল সেখানেই কিন্তু ওর মানে কাজটাও কন্টিনিউ করে। এবার একদিন কি হয়েছে, আমি বললাম যে মাঝে মধ্যেই মুনিয়ার সাথে কিন্তু অন্তরাও যেত কলেজে, যেহেতু সেম কলেজ। তাই একদিন ওরা ফিরছে, এবার সেদিন হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ডই ভিড়। তো আর ওরা যে টাইমে মোটামুটি ফিরতো সেই সময়টা কিন্তু ভিড়ই থাকতো। এবার ওরা মোটামুটি ট্রেনে, মানে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকেছে আর ওরাও উঠে পড়েছে, মুনিয়া আর অন্তরা দুজনেই উঠেছে ট্রেনে ওঠার পরে ওরা বসেছে, বসার জায়গা সঙ্গে সঙ্গে পেয়ে গেছে, যেহেতু ট্রেনটা সদ্য তখন ঢুকেছে। এবার তারপরেই না ট্রেনটা খুব ভিড় হয়ে গেছে। এবারে আপনারাও হয়তো জানবেন যে মানে হাওড়া স্টেশন থেকে, যেহেতু জাংশন স্টেশন, ওখান থেকে যখন কোনো লোকাল ট্রেন বেরোয় প্রথমে কিন্তু ট্রেনের স্পিডটা প্রচণ্ড আস্তে থাকে, এবং তারপরে কিন্তু আস্তে 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 অনেকটা দূর যাওয়ার পরে ট্রেনের স্পিডটা বাড়ে, এটা আপনারাও জানেন। তো ওরা একটা লেডিস কম্পার্টমেন্টে ট্রেনে উঠেছে। এবারে কি হয়েছে যে ট্রেনটা যেহেতু প্রচণ্ড আস্তে আস্তে আর কি চলা শুরু করেছে, এবং ট্রেনটার মধ্যে বহুক্ষণ আগে, মানে ছাড়ার প্রায় 15 মিনিট আগে থেকেই ট্রেনটা পুরো ফুল হয়ে গেছে, মানে লোকজন রীতিমতো দাঁড়িয়ে রয়েছে। তো ওরা সেই দিন যে ট্রেনে উঠেছিল, তো মুনিয়া যেহেতু একটা ক্লাসও করাতো, তো ওর কাছে এমনি ওর নিজের পড়াশুনোর বই ছাড়াও ওর কাছে কিন্তু আর একটা ব্যাগ ছিল। আর ওরা যখন ট্রেনে উঠেছিল, তো ট্রেনে ওঠার পরে ওরা মানে মোটামুটি জায়গা একটা পেয়েছিল, তো সেই জায়গাটায় না অন্তরার বসতে একটু প্রবলেম হচ্ছিল, মানে একটা সিটে ওরভাবে 4 জন বসতে। তো অন্তরা কি করেছে, মুনিয়াকে বলেছে তোর হাতে তো ব্যাগ রয়েছে, তুই বরং বস, এবং আমার ব্যাগটাও তুই কোলের উপরে রাখ, আমি দাঁড়িয়ে যাচ্ছি। তো মুনিয়া ওরকম ব্যাগ ঠ্যাগ নিয়ে বসে আছে আর অন্তরা দাঁড়িয়ে রয়েছে। এবার ট্রেন চলা শুরু করেছে, তো ওদের ওই লেডিস কম্পার্টমেন্টে মানে একটা বয়স্ক ভদ্র মহিলা উঠেছিলেন, বেশ বয়স তার। তো উনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছেন, ট্রেনটায় ভালো ভিড়। এবার উনি না অনেকক্ষণ ধরে পুরো করুণ মুখে তাকিয়ে না মানে এদিক ওদিক দেখছে যে কোনো সিট যদি খালি হয় বা কেউ যদি ওনাকে সিটটা ছেড়ে দেয়।
কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ট্রেনে কেউ তো সিট ছাড়ছেই না, উপরন্তু ট্রেনটা প্রচণ্ড ফুল, মানে দাঁড়ানোটাও কমফর্টেবলি দাঁড়ানো যাচ্ছে না। তো ওনাকে দেখে বোঝা যাচ্ছিল যে ওনার হয়তো কষ্টই হচ্ছে। তখন ওই বয়স্ক মহিলাটি মুনিয়াকে বলছে যে তুমি একটুখানি উঠে আমাকে বসার জায়গা দেবে, আমার পা দুটো না খুব ব্যথা করছে। এবং উনি কিন্তু সত্যি খুব বয়স্ক একজন মহিলা। তো মুনিয়া না প্রথমে একটু মুখটা বিকৃত করে, মানে একটুখানি মুখটা ভেঙচে অন্যদিকে তাকায়, মানে কোনো উত্তর দেয় না। তো তখন মানে ট্রেনে তো সব মুখোমুখি সিট রয়েছে, তো ওনার ওই ভদ্রমহিলার ওই কথাটা শুনে মানে আরেকজন যে অন্য সিটের একজন যে ভদ্রমহিলা ছিলেন, তো তিনি বলছেন আপনি আমার সিটটা নিন, আপনি বসুন। তো তখন ওই বয়স্ক মহিলাটি মানে একটু বিরক্ত হয় যে আমি একজন, উনি মানে হয়তো উনি ভেবেছিলেন যে আমি একটা মেয়েকে বললাম, একটা অল্প বয়সী মেয়েকে, সে উঠলো না, আর ওনাকে যে উঠে সিটটা দিচ্ছে সে কিন্তু অপেক্ষাকৃত মানে মুনিয়ার থেকে তার বেশি বয়সী হবে। তো ওই বয়স্ক ভদ্রমহিলাটা বলছে না না আপনি বসুন, আপনি আপনার সিটে বসুন, আমার বসতে লাগবে না। তো তখন না ওই মহিলাটা প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি চলছে। তো এমন সময় মুনিয়া হঠাৎ করেই বলে ওঠে যে আচ্ছা আপনার যদি বসার ইচ্ছে থাকতো, উনি তো সিটটা ছেড়ে দিচ্ছিল, আপনি বসলেন না কেন? আপনার যদি সত্যিই পায়ে ব্যথা করতো আপনি তো বসতেই পারতেন, আপনার কোনো পায়ে সমস্যা নেই, আমি বসে আছি, আপনি আমাকেই কেন বললেন? এরকম করে বলেছে। তো তখন ওই ভদ্রমহিলা বলছে যে হ্যাঁ আমার মনে হলো যে তুমি উঠে দাঁড়াতে পারো, তাই তোমাকে বলেছি, এখানে আমার অন্য কাউকে দেখে মনে হয়নি, তাই আমি তাদেরকে বলিনি। তো এই কথাটা যখন মুনিয়া শোনে তখন ও প্রচণ্ড রেগে যায় কোন একটা কারণে, মানে ওই মানে অ্যান্সারটায় মুনিয়া প্রচণ্ড রেগে যায়। আমি বললাম যে ছোট থেকেই ওর মধ্যে না একটু রাগ বেশি, একটু দম্ভ বেশি, একটু লঘুগুরু জ্ঞানটা একটু কম। তো সেই জায়গা থেকে এই কথাটা যখন ও শোনে তখন ও প্রচণ্ড রেগে যায়। তো তখন না মানে ওখানে ওই বয়স্ক মহিলার সাথে উনি একটা ঝগড়া শুরু করে দেয়। তখন মুনিয়া বলে ওঠে যে কি উল্টোপাল্টা কথা বলছেন, আমি কেন উঠতে যাব? তখন ওই বয়স্ক ভদ্রমহিলা বলছে আমি তো তোমাকে কিছু বলছি না উঠতে, আমি দাঁড়িয়ে আছি, তুমি বসে থাকো। তো এই কথাটা শুনে মানে ও মনে করে, মানে মুনিয়া মনে করে যে ওকে এতগুলো লোকের সামনে হয়তো এই বয়স্ক মহিলাটা অপমান করলো। তো এইটা না ও নিতে পারে না, এবং তখন ও যাচ্ছে তাই ভাবে কিন্তু ওই বয়স্ক মহিলাটার সাথে ঝগড়া করে। এবং ঝগড়া করতে করতে মুনিয়া বলে যে আমি বুঝতে পেরেছি আপনাদের এই বয়স্ক বুড়িধুড়িগুলোর এরকমই সমস্যা, আপনারা কাউকে আমাদের বয়সী অল্প বয়সী মেয়ে দেখলে আপনারা সহ্য করতে পারেন না। আমি এখানে বসে আছি, আপনি ইচ্ছে করে আমাকে তোলার জন্য পা ব্যথার নাটক করছিলেন। যদি সত্যিই আপনার পা ব্যথা করতো তাহলে ওই মহিলাটা তো সিট ছেড়ে দিয়েছিল, আপনি বসলেন না কেন? এরকম করে বলে ওনাকে বুড়ি ধুড়ি নাটক করছে, পায়ে কোনো ব্যথা নেই, এরকম নানান কথাবার্তা কিন্তু মানে একটা যাকে বলে বাকবিতণ্ডার মধ্যে মুনিয়া জড়িয়ে পড়ে। এবার ট্রেনের মধ্যে ওরকম একটা লেডিস কম্পার্টমেন্টে ঝগড়াঝাটি হচ্ছে, আশেপাশের আরও দু তিনজন মহিলা তারা মুনিয়াকে থামানোর চেষ্টা করে, বলে যে তুমি কি একটা বয়স্ক মানুষের সাথে এরকম করে ঝগড়াঝাটি করছো, চুপ করো, তুমি সিট থেকে ওঠোনি, তোমার ভালো লাগেনি, তুমি ওঠোনি, ঠিক আছে, তুমি এভাবে কেন বলছো? তো এই নিয়ে প্রচণ্ড রকমভাবে একটা মানে ঝামেলা হতে থাকে। তো এদিকে অন্তরাও মানে একটু মানে দূরে ও ছিল, তো ও শুনতে পাচ্ছে যে একটা ঝগড়া ঝামেলা কিছু একটা হচ্ছে, কিন্তু এতটাই ট্রেনের মধ্যে ভিড়, মানে তখনও আর কি ওই হাওড়াতে যে প্রচণ্ড মানে ভিড় ট্রেন যে হয়েছে তখনও একটা স্টপেজও আসেনি। তো যাই হোক, তো অন্তরা ওদিক থেকে মানে ওকে বলছেই চুপ কর চুপ কর এরকম করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সেই মুহূর্তে একদম মানে দুজনের মধ্যে মানে ওই বয়স্ক মহিলাটা সেরকম কিছু একটা বলছে না, কিন্তু মুনিয়া প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে। তো যাই হোক, তো তার এর কিছুক্ষণ পরে যখন ওদের স্টপেজ আর কি আসবে, ওরা যখন ওই দাসনগরে নামবে ঠিক তার অনেকক্ষণ আগেই মুনিয়া কি করে সিট থেকে উঠে চলে আসে। কারণ ওখানে আশেপাশে যারা যে সমস্ত ভদ্রমহিলারা ছিলেন তারা মুনিয়াকে দু একটা কথা শোনায় যে তুমি এরকমভাবে কেন কথা বলছো, তোমার এরকমভাবে বলাটা ঠিক হয়নি, এরকম কথাবার্তা বলতে থাকে। এবার যখন এরকম কথাবার্তা বলতে থাকে তখন মুনিয়া ওই যে উঠে এসছিল, উঠে আসার সময় ওই যে ভদ্রমহিলা ছিল, বয়স্ক মহিলাটা যে মুনিয়ার থেকে সিট চেয়েছিল, তো তার হাতের একটা মানে বড় একটা প্লাস্টিকের ব্যাগ ছিল, বড় বিশাল বড় একটা ব্যাগ।
তো সেই ব্যাগটাকে উনি কোনো রকমে ভিড়ের মধ্যে, মানে ওইভাবে তো আর ওনার গায়ে তো আর অত জোর নেই যে উনি একবারে চাগিয়ে তুলবে, তো ওটাকে উনি কোনো রকম ওনার পায়ের কাছে রেখেছিলেন। তো মুনিয়া কি করেছে, ও যখন সিট ছেড়ে নামবে বলে তার বেশ কিছুক্ষণ আগে উঠে আসে, তো সেই মুহূর্তে মুনিয়া ইচ্ছে করেই ওই প্লাস্টিকের যে ওনার যে ব্যাগটা ছিল সেটাকে ঠেলে একেবারে ও চলে আসে, মানে এত রাগ হয়ে গেছে ওর। এবং ওই যে বড় একটা প্লাস্টিকের যে ব্যাগ সেটাকে ওইভাবে ঠেলা মেরেও চলে আসে, সেই ঠেলাটা এতটাই ও জোরে মারে যে যতই ভিড় ট্রেন হোক ওই ঠেলার চোটে কিন্তু ওই বয়স্ক মহিলাটা ব্যালেন্স চলে যায়। এবং উনি মুখ থুবড়ে ট্রেনের মধ্যে পড়ে যাননি, কারণ ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল, মানে পড়লে কারোর গায়েই পড়বে, তো সেই রকম একটা কন্ডিশন হয়ে যায়। তো এই যে পুরো বিষয়টা, এই পুরো ঝগড়াঝাটি যে মুনিয়া করলো ওই বয়স্ক মহিলাটির সাথে, এত কিছু বলল যে নাটক করছে, বুড়ি ধুড়ি, এরকম নানান কথাবার্তা উল্টোপাল্টা যে বলল, পুরো সময়টা কিন্তু ওই বয়স্ক মহিলাটা সেরকম কিছুই বলেনি। কিন্তু এইবার যে মুনিয়া ঠেলে ঠুলে সমস্ত, মানে একবারে ওই বয়স্ক মহিলাটা পড়ে যাওয়ার জোগাড় হয়েছিল, তো এই যে জিনিসটা মুনিয়া করলো, এটা দেখে না ওই মানে ভদ্রমহিলাটা, মানে আর উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তো উনি না তখন বেশ একটু গলাটাকে চড়িয়ে, একটু গলার ভলিউমটাকে বাড়িয়ে উনি বলে আর কি, সবার সামনেই বলে ওঠে, এটা অন্তরা যেটা ইমেলে লিখেছে যে ও শুনতে পায়, মানে তখন তো ট্রেনে প্রচণ্ড ভিড়, একটা মানে ওদের স্টেশন আসছে, তো লোকজন যারা নামবে তারা প্রস্তুতি নিচ্ছেন আমার, তো তার মধ্যেও বেশ গলার চট মানে স্বর উঁচু করেই ওই বয়স্ক মহিলাটা বলে যে তোর তো বড় অহংকার দেখছি, তোর মেয়ে তো, তোমার তো প্রচুর অহংকার, তোমার প্রচুর বদমেজাজ, এর জন্য কিন্তু তুমি মনে রেখো তোমাকে প্রচুর ভুগতে হবে। তোমার জীবনে কিন্তু এখনো কিছুই শুরু হয়নি, তোমার জীবনে যখন তোমাকে ভুগতে হবে তখন তুমি প্রতি পদে মনে করবে যে তোমার এই বদমেজাজ এবং বদ রাগের জন্য তোমাকে জীবনে অনেক কিছু ফল ভোগ করতে হবে। এবং এই কথাটা যে বলে সেটা কিন্তু ট্রেনে অনেকেই শুনতে পায়, কিন্তু যার উদ্দেশ্যে বলা সেই মুনিয়া, সে কিন্তু মানে এই কথাটা যখন এই বয়স্ক মহিলাটা বলে তখনও আর ফিরেও তাকায়নি, এবং ওর যে একটা অডাসিটি, যে একটা ঔদ্ধত্য যেটাকে বলে, সে ঔদ্ধত্য বা ভাবটাকে বজায় রেখেই ও কিন্তু মানে একদম শেষ অবধি ট্রেন থেকে নেমে পড়ার শেষ অবধি কিন্তু নিজের ঔদ্ধত্যটাকে বজায় রেখেছিল। মানে দেখবেন আমরাও হয়তো কোথাও ভিড় ট্রেনে বা যে কোনো রাস্তাঘাটে কিছু একটা যদি এরকম ঘটনা ঘটে, আমরা অবশ্যই সেটা ইচ্ছাকৃত আমরা করব না, কখনোই আমরা করব না সেরকম কাজ। বা যদি কোনো কারণে আমাদের জন্য কারোর কোনো কিছুতে লেগেও যায়, তার কারোর লাগেজে হোক বা কিছু, আমরা অবশ্যই সরি বলবো, ক্ষমা প্রার্থনা করব। কিন্তু মুনিয়ার মধ্যে ওই যে দম্ভ ছিল, ওই যে ওর মধ্যে একটা বদ মেজাজ রাগ ছিল, একটা ঠুনকো প্রেস্টিজ মেনটেন করার একটা ব্যাপার ছিল, এই সব কিছুর মধ্যে ও কিন্তু একটা বারের জন্য সরি বলে না, একটা বারের জন্য ও সরি বলে না। এবং মনে হয় যেন পুরো যে বিষয়টা, যা যা ঘটনা ঘটলো সেই পুরো বিষয়টাই কিন্তু মানে অন্তরা অবাক হয়ে যায়, যে মানে ও নিজেও মানে কিছুটা সারপ্রাইজড হয়ে গেছিল যে মুনিয়া এতটা এরকম ঔদ্ধত্য দেখালো। এবার পিছন থেকে বেশ কিছু মানুষেরা, মানে আরও ওই কম্পার্টমেন্টে, লেডিস কম্পার্টমেন্টে যারা ছিল তারাও বলে যে হ্যাঁ মেয়েটা প্রচণ্ড অহংকারী, মেয়েটা প্রচণ্ড দাম্ভিক, এরকমভাবে একটা বয়স্ক মানুষের সাথে কেউ একটা এরকম বিহেভিয়ার করে। তো মুনিয়া ও সমস্ত কথা কান দেয় না এবং ট্রেন থেকে নেমে পড়ে। এবার নেমে পড়ার পরে অন্তরা মনে মনে ভাবছে যে মুনিয়াকে একটু বোঝাই যে ও এভাবে এরকম রিয়াক্ট করাটা উচিত হয়নি। তো অন্তরা যখন মুনিয়াকে ব্যাপারটা বলতে যায় যে তুই এরকম না করলেও পারতিস, বা এতটা তোর রিয়াক্ট করার দরকার ছিল না, তো এটা যখন ও বলতে শুরু করেছে, তো শুরু করার পরেই মুনিয়া উল্টে বলতে থাকে যে তোর এই সমস্ত বুড়ি ধুড়িগুলো কোত্থেকে ট্রেনে ওঠে, আমি এরপরে আর বেশি দিন আমি ট্রেনে যাতায়াত করব না, আমি আমার মাস্টার্স কমপ্লিট হলেই আমি একটা বড় চাকরি নিয়ে নেবো, করে আমি নিজে গাড়ি কিনে নেবো, আমার আর এসব একদম পোষাচ্ছে না, সব বাজে বাজে লোকজন কোথা থেকে ওঠে, এরকম করে বলছে। তো অন্তরা দেখছে যে অলরেডি মুনিয়া প্রচণ্ড রেগে আছে, মানে ওর মাথা পুরো গরম। আর তখন অন্তরা ভাবলো যে থাক, ওকে আর কিছু বলে লাভ নেই, আজকের ঘটনাটা খুবই বাজে হলো। তো ওরও কিন্তু মনে মনে ব্যাপারটার জন্য খারাপ লাগে যে একটা বয়স্ক মহিলা এরকমভাবে ওকে এরকম মানে হয়তো মানে মুনিয়া ইচ্ছাকৃতভাবে ঠেলেনি, বা হতেও পারে যে হয়তো প্রচণ্ড রাগ হয়েছিল, হয়তো একটু ইচ্ছে করে ঠেলে গুতিয়ে ও সামনে এগিয়ে গেছে।
কিন্তু কোথাও একটা অন্তরা সেদিন মনে হয়েছিল যে কিছু তো একটা ব্যাপার হতে পারে। ওই মহিলাটা অদ্ভুত টাইপের ছিল, মানে যেটা অন্তরা লিখেছে ইমেলে, যে ওই ভদ্রমহিলা হচ্ছে আমরা এতদিন থেকে ট্রেনে যাতায়াত করি, কিন্তু ওই ভদ্রমহিলার পোশাক আশাকটা না একটুখানি অদ্ভুত টাইপের ছিল। অদ্ভুত টাইপের বলতে ওনার হাতে একটা বিশাল বড় প্লাস্টিকের একটা ব্যাগ মতো ছিল, তাতে প্রচুর ফুল ছিল। হুম। আর ওই ভদ্রমহিলার পরনে একটা গেরুয়া রঙের শাড়ি ছিল, মানে গেরুয়া রঙের থান শাড়ি মতো। আর ওনাকে দেখে বোঝা যাচ্ছিল যে উনি একটা যথেষ্ট সম্ভ্রান্ত ঘরের মহিলা। তো বুঝতে পারলো না যে ব্যাপারটা কি হলো। যাই হোক, তো এভাবে বেশ কিছুদিন কেটে যায়, এবং কেটে যাওয়ার পরে যখন ওর মাস্টার্সের একদম ফাইনাল চলে এলো, তো তার আগ দিয়ে ও যে কাজটা করতো আর কি, যে ইনস্টিটিউশনের হয়ে, সেই কাজটা মুনিয়া ছেড়ে দেয় এবং খুব ভালোভাবে ও মাস্টারের মানে এমএসসির ফাইনাল সেমের পরীক্ষাটা দিয়ে দেয়। এবার ততদিনে অন্তরারও কলেজ পাস আউট হয়ে গেছে, ও একটা জায়গায় এমএতে ভর্তি হয়েছে। এবার একটা বিষয় হঠাৎ করেই হলো, সেটা হচ্ছে যে যখন ওর রেজাল্ট বেরোবে মাস্টার্সে, ও তো মানে খুব ভালো রেজাল্ট করবে সবাই জানে, বা সবাই সেরকমই একটা এক্সপেক্ট করছে যে খুব ভালো রেজাল্ট করবে ও, এরপরে পিএইচডিতে বা কলেজে বা কোনো রিসার্চের জন্য বা কোনো কলেজে চাকরির জন্য অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু আর কি ঠিকঠাক রয়েছে, ও বিদেশে এসে পড়ার জন্য ট্রাই করবে। কিন্তু খুব অদ্ভুতভাবে যে ঘটনাটা ঘটলো, মানে প্রথম একটা ধাক্কা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে ওর মাস্টার ডিগ্রিতে ফাইনালের রেজাল্ট কিন্তু খুব খারাপ হলো। মানে খুব খারাপ বলতে, ওর যেরকম পড়াশুনোয় ছিল বা ওর আগে ওর যা যা যতটা ভালো ও রেজাল্ট করেছে, সেই তুলনায় কিন্তু রেজাল্ট খুবই খারাপ হলো। এবং এতটাই খারাপ হলো যে সেই রেজাল্ট নিয়ে কোনো ভালো ইউনিভার্সিটিতে ফার্দার আরও কাজকর্ম করা বা অন্য কোনো ভালো কোর্সে ভর্তি হওয়া রীতিমতো আর কি চাপের। এই জিনিসটা যখন হলো, তখন প্রথমবারের জন্য কিন্তু মুনিয়া একটু চিন্তিত হয়ে পড়ল যে কি হলো, আমি এত ভালো পরীক্ষা দিলাম, আমার মনে হলো আমি এত ভালো পরীক্ষা দিয়েছি। তো ও তখন ওর মানে যা হয় আর কি, খুবই মনটা প্রথমে ওর খারাপ হয়ে যায়। তো তারপরে ও ভাবলো যে না, নিশ্চয়ই কোনো খাতা দেখার গণ্ডগোল হয়েছে, তো সেটার জন্য ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে এবং খাতা যাতে ওর খাতাটা যাতে আবার একবার রিভিউ করা হয় সেই জন্য অ্যাপ্লিকেশান দেয়। অ্যাপ্লিকেশান করা হলো, কিন্তু কোনো লাভ হলো না। এবং ও কোথায় কোথায় কী কী ভুল করেছিল সেইটাও পর্যন্ত কিন্তু সমস্তটা ও মানে জানতে পারে যে এই ভুল হয়েছিল। এবং যখন ও সেটা জানতে পারে, তখন ও বুঝতে পারে যে হ্যাঁ, ওর মনে হয়েছিল যে ও খুব ভালো পরীক্ষা দিয়েছে, বাট ও অতটাও ভালো পরীক্ষা দেয়নি, ফলে ও যে নাম্বারটা পেয়েছে ও সেই নাম্বারটাই ডিজার্ভ করে। এই বিষয়টা যখন হলো, তখন ও না মানে যাকে বলে আকাশ থেকে পড়া বা খুব হাওয়ায় ভাসলে হঠাৎ করে যদি সে একটা কোথাও ধাক্কা খায়, তখন ঠিক যে কন্ডিশনটা হবে, মুনিয়ার ক্ষেত্রে কিন্তু ঠিক সেম কন্ডিশনটা হলো। এই এই জায়গা থেকে কিন্তু মুনিয়ার জীবনে একটা টার্নিং পয়েন্ট এলো। এবার দেখুন, একটা মানুষ যখন কোনো একটা জায়গায় ধাক্কা খায়, তো সে তো পর্যালোচনা করবে যে সে কি ভুল করেছে বা তার জীবনে কি কি মানে চলছে। কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম হলো না। ও যখন বুঝতে পারলো যে ওর এই জায়গায় ভুল হয়েছিল, ও কিন্তু নিজেকে চেঞ্জ করলো না, বরং ওর এই রাগ ঝাল তারপরে বদমেজাজ এই বিষয়টা কিন্তু আরও বেড়ে গেল। এবং এই জায়গায় দাঁড়িয়ে ওর মা যে ছিলেন, মানে অন্তরার যে মাসি, সে কিন্তু তার মেয়েকে পুরো দমে যেমন আগেও সাপোর্ট করতো, এখনও সাপোর্টটা করা শুরু করলো। আচ্ছা, এই সময় কিন্তু মুনিয়ার মানে একজন খুব ভালো বন্ধু ছিল। তো ওদের মধ্যে খুব অনেক দিন আগে থেকেই ওদের পরিচয়, বন্ধুত্ব। তো ওরা মানে ওরা এবং ওদের বাড়ির লোকও ঠিক করেছিল যে ভবিষ্যতে ওদের বিয়ে হবে। তো মুনিয়ার যে বয়ফ্রেন্ড আর কি, তো তার সাথেও আস্তে আস্তে দেখা গেল মুনিয়ার কিন্তু, যেখানে আগে কোনো সেরকম প্রবলেম হতো না, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে দুজনেই ব্যাচমেট ছিল। তো ওর যে বয়ফ্রেন্ড ছিল, তো সেই বয়ফ্রেন্ডের রেজাল্ট খুব ভালো হয়েছে। তো সে ফার্দার রিসার্চের জন্য একটা জায়গায় অ্যাপ্লাই করেছে, ভালো একটা জায়গায়। তো এই পুরো বিষয়টায় না মুনিয়ার মধ্যে একটা বলা যেতে পারে একটা হিংসে, একটা রাগ, একটা অভিমান, সমস্ত কিছু মিলিয়ে দেখা গেল যে মানে অন্তরা যেটা লিখেছে যে ও এগুলো না খুব মানে খুব কাছ থেকে দেখেছে। তো ও দেখতে মানে বুঝতে পারে যে মুনিয়ার সাথে কিন্তু ওর মানে বয়ফ্রেন্ড যে ছিল তার কিন্তু একটা ঝামেলা অশান্তি শুরু হলো।
আচ্ছা, এইখানে এবার যে এরপরে যে জিনিসটা বা যে ভুলটা মুনিয়া করে, সেটা আমার মনে হয় সেটা সব থেকে বড় ভুল ও করেছিল এই পয়েন্টে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটা একটা ভূতের গল্প বলার চ্যানেল, এখানে আমি এখনও পর্যন্ত কোনো ভৌতিক কিছু ঘটনা ঘটলো না, কিন্তু মানে আমি কেন তাও ঘটনাটা আপনাদেরকে বলছি, সেটার কারণটা হচ্ছে এইখানে। এরপরে মুনিয়া যে কাজটা করে সেটা হচ্ছে একটা মারাত্মক ভুল কাজ, সেটা আপনারাও যখন শুনবেন আপনারাও বুঝতে পারবেন। তো ও কি ভুল করেছিল সেটা এবার আমি বলি। মুনিয়া এই এই স্টেজে যখন ও দেখছে ওর একাডেমিক রেজাল্ট ভালো হলো না, ওর বয়ফ্রেন্ড ওর থেকে এগিয়ে গেল, সেই মানে ওর বয়ফ্রেন্ড ওর থেকে এগোলো, উন্নতি করছে, এই বিষয়টা ওর খুশি হওয়ার বদলে ও কিন্তু প্রচণ্ড রেগে গেল। এরপরে মুনিয়া কি করলো, ও কোনো একটা জায়গায় কারোর মারফত হয়তো শুনেছিল যে ওদের ওখানে হাওড়াতেই একটা খুব নাকি নামকরা অ্যাস্ট্রোলজার রয়েছে, মানে ওর কাছে নাম করা ছিল। তো সেই অ্যাস্ট্রোলজার নাকি এই ধরনের সমস্যায়, বা যারা হয়তো খুব ব্রাইট পড়াশুনোয় ঠিকমতো রেজাল্ট আসছে না, বা ঠিকমতো সে খাটাখাটনি করছে বাট আশানুরূপ ফল পাচ্ছে না, তাদের জন্য নাকি এই অ্যাস্ট্রোলজার নাকি প্রচুর কাজ করে। তো ও কাউকে না জানিয়ে, মানে কাউকে না, মুনিয়া ওর মাকে জানায়নি, বাবাকে জানায়নি, অন্তরা এত ওর সাথে ওঠা বসা ছিল, অন্তরাকে পর্যন্ত জানায়নি, ইভেন ওর বয়ফ্রেন্ড পর্যন্ত জানতো না। ও কিন্তু সেই অ্যাস্ট্রোলজারের কাছে চলে গেল, এগুলো পরে জানা গেছে। তো ও অ্যাস্ট্রোলজারের কাছে যখন যায়, তো যাওয়ার পরে ও নিজের সমস্যাটা বলেছে। এবার অদ্ভুত সমাজের বিষয় দেখুন, এই ধরনের কাজগুলো যারা করেন, যারা নিজেকে অ্যাস্ট্রোলজার বলে জাহির করেন, বা যারা এটা বলেন যে তারা মানুষের জন্য কাজ করে, অদ্ভুত বিষয় হচ্ছে যে অন্তরা সমস্তটাই বলে যে ওর এত ভালো রেজাল্ট ও এতদিন করে এসেছে, এখনও রেজাল্ট ভালো হচ্ছে না, ওর রাগ হচ্ছে, নিজের উপরে রাগ হচ্ছে, সবাইকে দেখলে, কোনো সাকসেসফুল কোনো বন্ধু বান্ধব তাদেরকে দেখলে ওর খুব খারাপ লাগছে। এই স্টেজে ওকে সঠিক জিনিসটা বোঝানোর বদলে ওই অ্যাস্ট্রোলজার কি করলো, ওকে একটা আংটি দেয়, মানে একটা মানে পাথর টাইপের দিয়েছিল, সেটা আংটি করে পরার জন্য, আর একটা ওকে তাবিজ দেয়। এবার তাবিজটা না হয় তাও ও লুকিয়ে হয়তো কোমরে বা হাতের একদম উপরের দিকে ওপরে থাকতে পারবে, যেটা হয়তো ওর বাবা মা দেখতে পাবে না, কিন্তু ও ভাবছে যে ও যদি আংটিটা পরে তাহলে ও আংটিটাকে বাড়িতে কি বলে পরবে। তো ও আমি বললাম যে এই মুনিয়া যে ছিল, মুনিয়া কিন্তু ওর মুনিয়ার মায়ের খুব ক্লোজ ছিল, আর বাট ক্লোজ থাকলেও মুনিয়া কিন্তু সেই জিনিসটা ওর মায়ের সাথে শেয়ার করেনি। তো ভাবছি যে তাহলে মাকে আগে বলি যে আমার এই স্টোনটা খুব পছন্দ হয়েছে, আমি এই স্টোনটা দিয়ে আংটি করতে চাই। তো মুনিয়া ভাবলো যে ঠিক আছে, তাহলে মাকে এভাবেই বলা যায়। এবং এবার একটা কথা বলে রাখি যে মুনিয়া এই যে অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলো, এই অ্যাস্ট্রোলজার কিন্তু ওকে এই দুটো জিনিসের জন্য 45,000 টাকা কিন্তু চার্জ করেছিল। ঠিক আছে, যেটা অন্তরা লিখেছে ইমেলে, 45,000 টাকা চার্জ করেছিল। এবং এই 45,000 টাকাটা কিন্তু ও, আমি বললাম যে ও যেহেতু কলেজ জীবন থেকে কাজ করতো, একটা পার্ট টাইম জবের সাথে যুক্ত ছিল, প্লাস ও বাড়ির বাবা মায়ের একমাত্র মেয়ে, তো ওর কাছে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি ছিল, নিজের কিছুটা জমানো, কিছুটা বাড়ি থেকে নেওয়া, তো সেখান থেকেও 45,000 টাকাটা পেমেন্ট করে দেয়। ঠিক আছে, এবার 45,000 টাকা পেমেন্ট করেছে, নিয়ে এসছে, এবার ওর মাকে দেখিয়ে বলছে যে মা, এই স্টোনটা আমি একটা জায়গা থেকে কিনেছি, আমার খুব পছন্দ হয়েছে, তো আমাকে এটা নিয়ে একটা আংটি বানিয়ে দেবে। তোর মা প্রথমে জিজ্ঞেস করছে তুই এই স্টোনটা কোথায় পেলি। তো বলছে যে আমি যেখানে আর কি মাস্টার্সের জন্য ক্লাস করতাম, তো সেখানেই একটা জায়গায় এই স্টোনটা পাওয়া যাচ্ছিলো, আমার খুব ভালো লেগেছে। তোর মা বলছে যে এরকমভাবে কোনো স্টোন কেউ পরে নাকি। তো বলেছে না, আমি ওখানে জিজ্ঞেস করেছি, স্টোনটা পড়লে আমার খুব উন্নতি হবে, আমিও একটা ভালো জায়গায় রিসার্চের সুযোগ পাবো, আমার চাকরি বাকরি ভালো হবে। তো এই সমস্ত কথা বলে ওর মাকে কনভিন্স করে নেয়, এবং ওর মা কিন্তু ওই যে স্টোনটা ছিল ওটা দিয়ে একটা সোনা দিয়ে বাঁধিয়ে একটা আংটি করে দেয়। আর বাকি যে একটা তাবিজ দিয়েছিল সেই তাবিজটা কিন্তু কোমরে পরে নেয়। এবার ওর মা জানে যে মেয়ে একটা ওরকম স্টোন নিয়ে এসছে, আংটি করে পড়েছে, কিন্তু ওই তাবিজের কথা কিন্তু উনি কিছু জানতো না। এবার যেই মুহূর্ত থেকে ওই স্টোনটা এবং ওই তাবিজটা ধারণ করলো, ও মানে ওর এক্সপেকটেশন যেটা ছিল এই মুনিয়ার, যে ও খুব ভালো একটা ইন দ্য মিন টাইম জব পেয়ে যাবে, ও খুব ভালো ভালো জায়গা থেকে ওকে রিসার্চের জন্য ও অ্যাপ্লাই করবে, ও সেখানে সিলেক্টেড হবে, এরকম কিছু একটা হয়তো জীবনে ওর হতে চলেছে, এটা ওর ভাবনা চিন্তায় ছিল।
কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যে ওর কিন্তু সেরকম কিছুই হচ্ছে না, না ও ভালো জায়গায় চান্স পাচ্ছে, মানে চান্স পাচ্ছে সেটা ওর মন মতো কোনো জায়গায় নয়, বা ওই তাবিজটা পরে ওর জীবনে এমন কিছু হচ্ছে না যেটা ওর কাছে খুব আনন্দময় হবে। এদিকে আস্তে 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 ওর বয়ফ্রেন্ডের সাথে প্রচণ্ড ঝগড়াঝাটি বাড়তে থাকে, সেটা নিয়ে ও নিজে মাথা গরম থাকতো। ওর বাবা মায়ের সাথে খুব দুর্ব্যবহার করা শুরু করলো, বাবা মা কিছু বললে শুনতো না, যা বলতো তার উল্টোটা করতো, কারোর সাথে সেভাবে কথা বলতো না। অন্তরা যখন যেত ওর সাথেও খুব একটা বেশি কথাবার্তা কিছু বলতো না। এই করতে করতে মানে ওর একটা এমন একটা ইমেজ তৈরি হয়ে গেল, সেটা ফ্যামিলিতে বলুন বা ফ্রেন্ডদের মধ্যে বলুন, তো সবাই জানতো যে মুনিয়ার সাথে কথা বলা মানে ঝগড়া হওয়া, আর মুনিয়ার সাথে দুটো কথা বলা মানেই 10টা কথা সৃষ্টি হবে, ও ঝগড়াই করবে, একটা মুড খারাপ হয়ে যাবে। ফলে ওকে কিন্তু আস্তে আস্তে ওর ফ্রেন্ড সার্কেল থেকে মোটামুটি সবাই ছেঁটে ফেললো, ঠিক আছে, ছেড়ে ফেললো। এবং ইন দ্য মিন টাইম ও কিন্তু একটা জায়গায় একটা ভালো জায়গা থেকে ও ভাবলো যে তাহলে আমি বিএড করি, তো বিএডে চান্স পেয়ে যায় এবং বিএডটাও কমপ্লিট করে। আচ্ছা, এভাবে চললো। কিন্তু ও কিন্তু তখনও ওই জিনিসটা চালিয়ে যাচ্ছে যে ও যদি কোনো ভালো জায়গায় রিসার্চের জন্য চান্স পায় বা খুব ভালো একটা জব পায়, কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। এবং যত দিন যাচ্ছে, যেটা অন্তরা লিখেছে, যে তত কিন্তু ও আস্তে আস্তে প্রচণ্ড বদমেজাজি হয়ে যাচ্ছিল, মানে ওর সাথে সবাই কথা বলতে ভয় পেত। ইন দ্য মিন টাইম এবার ওর যেহেতু ওর যে বয়ফ্রেন্ড ছিল মুনিয়ার, তার সাথে ওর বহুদিনের পরিচয়, বহুদিনের চেনা পরিচিতি, দুটো ফ্যামিলি থেকেই জানতো। তো দুটো ফ্যামিলি মিলে ঠিক করলো যে তাহলে ছেলে মেয়েদের এবার বিয়ে দিয়ে দেওয়া যাক। এবার বিয়েটা যে সময় ঠিক হয় সেই সময়ও কিন্তু এই অন্তরা যেটা লিখেছে যে মুনিয়ার সাথে কিন্তু ওর বয়ফ্রেন্ডের খুব ভালো যে একটা সম্পর্ক ছিল তা কিন্তু নয়, কিন্তু দুজনেই দুজনের প্রতি অবশ্যই লয়াল ছিল। কিন্তু ওই মুনিয়ার অতিরিক্ত উগ্র রাগ, প্রচণ্ড মেজাজ, যেটা বলবে সেটাই করতে হবে, যেভাবে বলবে সেভাবে করতে হবে, না হলেই ঝগড়া ঝামেলা অশান্তি। তো এই পরিস্থিতিতে মুনিয়ার যে বয়ফ্রেন্ড ছিল সে কিন্তু মুনিয়াকে বিয়ের আগে বলে যে এখনো সময় আছে, আমি কিন্তু মানে তুমি যা যা বলছো, যেভাবে যেভাবে বলছো সব কিছু কিন্তু আমার পক্ষে করা সম্ভব নয়। তো এই কথাটা কেন বলেছিল সেটা হচ্ছে যে মুনিয়ার যে হাজবেন্ড ছিল, মানে মানে এখন বর্তমানে হাজবেন্ড, তখন বয়ফ্রেন্ড ছিল, তো সে মানে ওদের বিয়ের আগে একটা খুব ভালো একটা ফরেন ইউনিভার্সিটি থেকে একটা স্কলারশিপ পেয়েছিল। হুম, তো সেটা স্কলারশিপটা অ্যাপ্লাই করেছিল, পেয়েও গেছিলো, এবং ওখানে ওর রিসার্চ করার কথা ছিল। কিন্তু যেহেতু সেই সময় এই মুনিয়া চান্সটা পায়নি, তো মুনিয়া তখন অনেক ঝগড়া অশান্তি করে ওকে যেতে দেয়নি, বা সেটা নিয়ে একটা ওর মনে একটা ক্ষোভ ছিল, একটা ওর খারাপ লাগা ছিল, একটা না পাওয়া ছিল যে আমি এত কষ্ট করে পড়াশুনো করলাম, শুধুমাত্র মুনিয়া বললো বলে আমি গেলাম না। তো বিয়ের আগ দিয়ে মুনিয়ার যে বয়ফ্রেন্ড ছিল, তো সে বলে যে একবার ভালো করে ভেবে দেখো, সবসময় কিন্তু জীবনে এরকম হবে না, আমি হয়তো চলে যাব, হয়তো কখনো তুমি ভালো চান্স পেলে তোমাকেও হয়তো যেতে হতে পারে, হতেই মানে এরকমই হলো যে হয়তো একসাথে দুজনের সেটা হলো না, কিন্তু তাই বলে মানে আমি বারবার বারবার সুযোগ মিস করব এটা কিন্তু তুমি ধরে নিও না। তো যাই হোক, তো সেই সময়ে তো ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়া ঝামেলা হয় এবং সবাই কিন্তু বুঝতো যে দোষটা মুনিয়ার। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে মুনিয়ার মা সব কিছু বুঝেও কিন্তু মুনিয়াকে কখনোই কিছু বলতো না। সবাই জানতো এটা, যেটা অন্তরা লিখেছে, যে আত্মীয় স্বজন, ইভেন মুনিয়ার বাবাও অনেক সময় মুনিয়ার মাকে বলতো যে তুমি ছোটোবেলা থেকে ওকে যেহেতু কোনোদিন শাসন করনি, সেই জন্য এরকম হয়েছে, এখন সবার সাথেও সমস্যা হচ্ছে, কেউ ওর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। কিন্তু যাই হোক, তো মুনিয়ার মা সেটা মানতেন না, এবং মুনিয়াকে সব সময় ও যেটা বলতো, ভুল করলে ওকে বলতো হ্যাঁ তুই ঠিক করেছিস, এরকম। যাই হোক, তো এই পরিস্থিতিতে মুনিয়ার সাথে ওর বয়ফ্রেন্ডের বিয়েটা হয়ে যায়। এবার বিয়ে হয়ে যাওয়ার পরেও অশান্তি কিন্তু কমে না, এবং সেটা পুরোটাই কিন্তু মুনিয়ার জন্য। এবার ইন দ্য মিন টাইম একবার মানে অন্তরা ওদের বাড়ি গেছিলো, শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ি ছিল কলকাতায়। তো কলকাতায় যায় এবং সেদিনও দুদিনের জন্য গেছিলো সে বাড়ি। তো দুদিনের জন্য যখন অন্তরা এই মুনিয়ার শ্বশুর বাড়ি যায়, তো সেখানে ওর সাথে অনেক গল্প টল্প হয়। তো গল্প টল্প হওয়ার সময় কথায় কথায় মুনিয়া কিন্তু অন্তরাকে ওই যে অ্যাস্ট্রোলজারের কাছে গেছিল, সেই অ্যাস্ট্রোলজারের দেওয়া সেই আংটি প্লাস ওই তাবিজের কথাটা কিন্তু খুলে বলে দেয়। তো অন্তরা যখন কথাটা শুনেছে ও না খুব অবাক হয়ে যায়, মানে
মুনিয়া সবার মানে ছোটোবেলা থেকেই খুব বুদ্ধিমতী, খুব বিচক্ষণ একটা মেয়ে হিসেবেই ফ্যামিলিতে সবাই জানে। তো সেরকম একটা মেয়ে নিজের মানে অভিপ্রেত কেরিয়ার পাওয়ার জন্য মানে একটা অ্যাস্ট্রোলজারের মানে সান্নিধ্যে যাবে, এটা হচ্ছে অনেক মানে একেবারে বিশ্বাস না করার মতো ব্যাপার যে ও এটা করতে পারে। তার উপরে সে একটা কোন আংটি দিয়েছে বা সে একটা কোন তাবিজ দিয়েছে, সেটা করলে বা সেটা ধারণ করলে ও যে ওর মন মতো কেরিয়ার পাবে বা ওর জীবনের সমস্ত কিছু ও ঠিক যেভাবে চায় সেভাবে হবে, এইটা যে মুনিয়ার মতো একটা মেয়ে বিশ্বাস করতে পারে, এটা প্রথমে অন্তরা শুনে মানে ওর বিশ্বাস করতে খুব প্রবলেম হচ্ছিল যে এটা কী করে সম্ভব। এবং তারপরে যখন ও আস্তে আস্তে বুঝতে পারে, ওকে বলে যে না আমি গেছিলাম কিন্তু দূর আমার মানে একটু বিশ্বাস হচ্ছে না, আমাকে বলেছিল, আমি মাঝখানেও 2-3 বার ওনার কাছে গেছি লুকিয়ে, কিন্তু উনি আমাকে মাঝখানে একটা তাবিজ দিয়েছিল, সেই তাবিজটা ধুয়ে আমাকে বলেছিল 10 দিন জল খেতে, আমি 10 দিন জল খেয়েছি, এত কিছু করেছি, কিন্তু কোনো কিছুতেই মানে আমি যেভাবে সব কিছু চাইছি বা আমার লাইফটা আমি যেভাবে সাজাতে চাইছি সেরকম তো কিছুই হচ্ছে না। এই কথাটা যখন অন্তরা শোনে, তো তখন অন্তরা ওকে বলে যে দেখ একটা কথা বলছি, কিছু মনে করিস না, কিন্তু তোর না এগুলো করাটা উচিত হয়নি, এগুলো করে কখনোই কিছু হয় না, তুই তো একটা ভালো জায়গায় চাকরি করছিস, আরও ভালো তোর হবে, তুই মানে তোর আর কি যা যে কলেজে বা যে ইনস্টিটিউশন থেকে তুই রিসার্চ করতে চাইছিস সেখানে হয়তো তুই চান্স পাচ্ছিস না, কিন্তু তাছাড়াও তুই অনেক কিছু চান্স পাচ্ছিস, তুই সেগুলো কেন নিচ্ছিস না। তখন মানে ওর হচ্ছে প্রচণ্ড জেদ যে না দোর তোকে বলাটাই ভুল হয়েছে, তুই কি বুঝবি, তুই তো আর্টস নিয়ে পড়েছিস, তুই আমার অ্যাসপিরেশন কী করে বুঝবি, এই সমস্ত বলে মানে অন্তরাকে একটু ছোট করে দেয়। মানে যেহেতু অন্তরা ওর কথায় হ্যাঁতে হ্যাঁ নাতে না বলেনি, ফলে ওকেই মুনিয়া এমন কিছু কথা বলে যে কথাটা শোনার পরে অন্তরা ভাবে যে না এখানে আমার আর কোনো মানে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। যাই হোক, তো বাড়ি চলে আসে অন্তরা, এবং এসে ও কিন্তু ওর মাকে কথাগুলো বলে দেয়, মানে অন্তরা নিজের মাকে কথাগুলো বলে। এবার ওর মাকে বলার পর ওর মাও অবাক হয়ে গেছে যে বাবা মুনিয়ার মতো একটা মেয়ে এরকম একটা কাজ কী করে করলো, মানে এগুলো তো মানে একটা তাবিজ নিলে কেউ কোনো একটা জায়গায় চান্স পেয়ে যাবে, যে যে ইউনিভার্সিটিতে বা যে ইনস্টিটিউশন থেকে রিসার্চ করতে গেলে প্রচুর প্রচুর ভালো রেজাল্ট করে তবেই সেখানে ঢোকা যায়, এরকম কি কখনো একটা হয় যে একটা তাবিজ নিলেও কি একটা পাথর ধারণ করলো আর ও সেগুলো সমস্ত কিছু পেয়ে যাবে, এটা তো সম্ভব নয়। তো তখন না ওর মা কথায় কথায় পরে মুনিয়ার মাকে কথাগুলো বলে, এবং মুনিয়ার মাকে যে কথাগুলো অন্তরার মা বলেছিল সেটাও কিন্তু উনি বলতেন না, তার পিছনে একটা কারণ ছিল। সেটা হচ্ছে যে এই ঘটনার পরে মুনিয়ার সাথে কিন্তু ওর শ্বশুর বাড়িতে প্রত্যেকের মানে ওর শ্বশুর শাশুড়ি হাজবেন্ড তিনজনের সাথে কিন্তু তুমুল অশান্তি হয়, এবং এই অশান্তিটা এত বড় লেভেলের একটা অশান্তি হয় যে একেবারে মানে পারলে মুনিয়া তখনই ডিভোর্স দিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে। এবার এইরকম যখন অবস্থা, তো তখন মানে মানে এই যে যেহেতু অন্তরা আর মুনিয়ারা মানে মাসি, 2 মাসি, তো 2 বোনের ভিতরে কথা হয়েছে, অন্তরার মায়ের সাথে মুনিয়ার মায়ের কথা হয়েছে, তো তখন কথায় কথায় অন্তরার মা মুনিয়ার মাকে বলেছে যে অন্তরাকে তো এরকম বলেছিল যে তুই একটুখানি খোঁজ নে তোর মেয়ের ব্যাপারে, তুই একবার মুনিয়াকে জিজ্ঞেস কর যে ও সত্যি এরকম কিছু করেছে কিনা। তো পরিবারের সবাই প্রচণ্ড মানে টেন্স যে কি হলো, সবে বিয়ে হয়েছে, দুজনের বিয়ের আগেও কিছু ঝগড়া ঝামেলা ছিল, সবাই ভেবেছিল যে বিয়ে হয়ে গেছে এবার নিজেরা নিজেদের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক করে নেবে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল যে বিয়ের আগে যা ঝগড়া ঝামেলা অশান্তি ওদের ছিল, যে বিষয়গুলো ছিল, বিয়ের পরে কিন্তু সেগুলো আরও বেড়ে গেছে, কিছুই কমেনি, উল্টে বেড়ে গেছে। তো তখন তো সবার প্রচণ্ড চিন্তা, সবাই খুবই আর কি মানে দুশ্চিন্তা করছে। তো এমন সময় যখন অন্তরার মা মুনিয়ার মাকে কথাগুলো বলে ওই যে অ্যাস্ট্রোলজারের ব্যাপারে, তো তখন মুনিয়ার মা জিজ্ঞেস করে মুনিয়াকে যে কি ব্যাপারে, আমি এটা শুনলাম, এগুলো কি সত্যি। তো তখন কিন্তু মুনিয়া কথাগুলো স্বীকার করে, বলে যে হ্যাঁ এটা সত্যি। তো স্বাভাবিকভাবেই তখন মানে মুনিয়ার মা ভাবছে যে যেই মেয়ে সমস্ত কথা আমাকে বলতো, যে মেয়েকে আমি তার ভুল থাকা সত্ত্বেও আমি সবসময় তাকে সাপোর্ট করে এসেছি, তার হয়ে আমি কথা বলেছি, সে একটা এরকম কাজ করলে আমাকে তো কিছু জানালো না। তো তখন কিন্তু মুনিয়ার মায়ের ব্যাপারটা একটু খারাপ লাগে, যেহেতু তার মেয়ে তাকে না জানিয়ে কাজটা করেছিল। তো এই কথা যখন
মুনিয়ার মা মুনিয়াকে বলে, তো তখন সেও তার মাকে খুবই উদ্ধত হয়ে কথাবার্তা বলে যে সব কিছু কি তোমাকে বলে করবো নাকি, আমি যা করেছি বেশ করেছি, কিন্তু আমি এরপরে আরও ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখাবো। আমি মানে ওর হাজব্যান্ড আর কি যেখানে চান্স পেয়েছিল, তো ওর মানে একটা জেদ যে ওকেও সেখানেই চান্স পেতে হবে এবং ওর থেকেও ভালো কোনো একটা অপরচুনিটি ওকে পেতে হবে। তো এই নিয়ে তো মুনিয়ার মায়ের সাথে মুনিয়ার প্রচণ্ড ঝগড়া ঝামেলা হয় এবং সেই সময় তখন মুনিয়ার বাবা ওর মাকে বোঝায় এবং বলার চেষ্টা করে যে এই মানে তুমি যে তোমার মেয়ের এই ভুলগুলো বা দোষগুলোকে এত বছর থেকে আড়াল করে এসেছো, লোকে বলেছে, সবাই বুঝতে পেরেছে যে মুনিয়া ভুল, সারা দুনিয়া ভুল বললেও তুমি সবসময় ওকে বলেছো হ্যাঁ হ্যাঁ তুই ঠিক করছিস, তুমি কখনো আমার কথাও শোনোনি। আজকে যে ও ওর মানে প্রফেশনাল দিক থেকেও পিছিয়ে গেছে, ওর বিয়ে হয়েছে যার সাথে এতদিনের পরিচয় পরিচিতি, তার সাথে ওর সংসার হচ্ছে না, বনিবনা হচ্ছে না, এই সবটাই কিন্তু ওর মধ্যে যে মানে ও ছোটো থেকে বড় যখন ও হয়েছে সেই সময় ওর মধ্যে যে যে জিনিসগুলো থাকা দরকার ছিল, যেই যে মরাল ভ্যালুসগুলো ওর থাকা উচিত ছিল, সেগুলোই তো ওর মধ্যে নেই, ও তো এগুলো শেখেইনি, সেই জন্যই আজকে ওর সমস্যাটা হচ্ছে। তো এই নিয়ে ওদের বাড়িতেও প্রচণ্ড ঝগড়া অশান্তি হয় এবং আলটিমেটলি কিন্তু মুনিয়া তারপরে ও শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে এবং বাপের বাড়ি চলে আসার পরে ও যে চাকরিটা করতো সেখানেও ওর এই বদমেজাজ অতিরিক্ত রাগের জন্য সেখানেও কিন্তু ওর কাজটা মানে ওই কাজের যে এনভায়রনমেন্টটা ছিল সেই এনভায়রনমেন্টের সাথে কিন্তু ও অ্যাডজাস্ট করতে পারে না, ফলে ও কিন্তু কিছুদিন পরে ওই চাকরিটা ছাড়তে বাধ্য হয়। ভাবুন আপনারা যে একটা মানুষ যে এত ভালো পড়াশোনায় ছিল, এত ভালো তার অ্যাকাডেমিক স্কোর ছিল, শুধু এবং শুধুমাত্র নিজের স্বভাবের দোষে, নিজের এই ধরনের খারাপ জিনিসগুলোকে, ক্রোধ রাগ অহংবোধ, এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে না পারা শিক্ষার অভাবে একটা মানুষের জীবনের থেকে সব কিছু আস্তে আস্তে কিন্তু চলে যেতে লাগলো, তার কেরিয়ার চলে যেতে লাগলো, সে যেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেইটা চলে যেতে লাগলো, প্লাস তার নিজের সংসার, যে মানুষটাকে সে বহুদিন থেকে যার সাথে ওর বন্ধুত্ব ছিল, যার সাথে ওর বিয়ে হলো, সেই সংসারও কিন্তু ওকে মানে সে সংসারেও বেশি দিন থাকতে পারলো না, ওকে চলে আসতে বাধ্য হলো। তো এরপরে ওদের মানে বাড়ি থেকে, মুনিয়াদের বাপের বাড়ি থেকে এই অন্তরার বাবা মা আরও অনেকে মিলে ও শ্বশুরবাড়ি যায়, মুনিয়ার শ্বশুরবাড়ি, এবং সেখানে যখন তারা একটা অভিযোগ নিয়ে যায় যে কী ব্যাপার হলো, মেয়েকে, আমাদের বাড়ির মেয়েকে এভাবে চলে আসতে হলো বিয়ের 10-11 মাস 11 মাসের মাথায়, তো ওখানে গিয়ে যখন ওরা গেল এই অভিযোগ নিয়ে, সেখানে গিয়ে ওরা যা শুনলো মুনিয়ার সম্পর্কে, মুনিয়ার শ্বশুরবাড়ি গিয়ে সবাই পুরো হতভম্ব হয়ে গেল। মানে মুনিয়া যে ওখানে ওর শ্বশুরবাড়িতে কী কী করতো কী কী করতো না সেই বিষয়টা কিন্তু মুনিয়ার বাপের বাড়িতে কেউই জানতো না, শুধু তারা একটাই শুনেছে যে কথা কাটাকাটি হতো, ঝগড়া ঝামেলা হতো, তো সেটা সহ্য করতে না পেরে মুনিয়া চলে এসছে। তো ওখানে যখন এই অন্তরার বাবা মা, মুনিয়ার বাবা, এরা সবাই যখন গেছে, গিয়ে শুনছে যে আমরা তো মানে মুনিয়ার শ্বশুরবাড়িতে ও শ্বশুর শাশুড়ি বলছে যে আমরা তোকে বহুদিন থেকে চিনি, আমরা বহুদিন থেকেই অপেক্ষায় ছিলাম যে কবে আমাদের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হবে, আমরা ওকে ভালোভাবে আনন্দ করে খুব মানে সানন্দে ওকে বরণ করে আমরা বাড়িতে ছেলের বউ হিসেবে নিয়ে এসেছি, কিন্তু ওকে আমরা কোনোদিন কোনো কাজের কথা বলিনি, আমাদের ঘরে রান্নার লোক আছে, ও যাতে ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করে স্কুলে যেতে পারে, ও একটা জায়গায় পড়াতো স্কুলে, বলছে আমরা সমস্ত ব্যবস্থা করেছি, কিন্তু ওর হয়তো বাড়িতে কোনো খাবার খাচ্ছে, সেই খাবারটা হয়তো ওর ভালো লাগছে না খেতে, ও পরিষ্কার বলতে পারে যে খাবারটা ভালো না বা আমার খেতে ইচ্ছে করছে না, বলছে ও বিভিন্ন সময় নয় ওর শাশুড়িকে, নয় শ্বশুরমশাইকে বা যে রান্না করেছে তাকে, মানে একটা খাবার ঠিকঠাক মতো না হওয়ার জন্য বলছে 10টা কথা শোনাতো। বলছে সেটাও আমরা মেনে নিলাম যে ঠিক আছে ও একটা অন্য বাড়ি থেকে এসছে, ওর হয়তো এখানে অসুবিধে হতে, তো আমরা ওকে জিজ্ঞেস করেছি, ওর শাশুড়ি মা নিজে ওর জন্য ব্রেকফাস্ট রান্না করতো, ওর স্কুলে কি টিফিন নিয়ে যাবে সেইটা ঠিক করে দিত, বলছে যে কোনোদিন ও একটা আমাদেরকে ভালো কথা বলেনি যে মা তুমি এটা করে দিলে বা আপনারা এত কষ্ট করে সমস্তটা অ্যারেঞ্জ করলে, বলছে কোনো দিন না। বলছে যে কিছু এমনও হয়েছে যে হয়তো ওকে আমার ছেলে ফোন করেছে, সেখানে হয়তো ওদের সাথে কিছু একটা কথাবার্তা হয়েছে, কিছু একটা কথা কাটাকাটি হয়েছে, বলছে যে ফোন ছুঁড়ে ফেলে দিল,
মানে ফোন ছুঁড়ে ফেলে দিল, ফোন ভেঙে দিল। সঙ্গে সঙ্গে মুনিয়ার হাজব্যান্ড ওকে আরেকটা নতুন ফোন গিফট করলো। বলছে যে এভাবে ছোট থেকে ছোটোখাটো বিষয়ে মানে মুনিয়া হয়তো চাইছিল যে ও অন্য জায়গায় কাজ করবে, সেখান থেকে হয়তো ও কাজকর্ম কিছু পেলো না। ফলে সেই পুরো রাগটা কিন্তু মুনিয়া ওর হাজব্যান্ডের উপরে ঝাড়তো। বলছে যে আমরা প্রচুর কিছু এগুলো মানে মানিয়ে নিয়ে সহ্য করে আমরা ছিলাম, কিন্তু মানে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় যখন ঝগড়া অশান্তি হতো, এরকমও হয়েছে যে মুনিয়া খাবারের প্লেট ফেলে দিয়েছে মাটিতে, এবং তারপরে তো ওর শ্বশুরবাড়ির লোকেরা সেই মানে মাটিতে পড়ে থাকা সেই প্লেট, খাবার ছড়িয়ে থাকা, সেগুলো পরিষ্কার করেছে। বলছে যে আমরা আর কত সহ্য করব। তো এরকম নাকি বহু অশান্তিও করেছে, এবং শুধুমাত্র একটাই ওর মেন যে কনসার্ন ছিল সেটা হচ্ছে ওর মানে অতিরিক্ত রাগ, অতিরিক্ত একটা নিজেকে নিয়ে দম্ভ, অতিরিক্ত প্রেস্টিজ, মানে 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 হয় না কিছু কিছু মানুষ খুব ঠুনকো প্রেস্টিজ নিয়ে থাকে। তারা ভাবে যে এই সামান্য একটা কিছু কাজ করলে বা সামান্য কিছু একটা হলেই তাদের হয়তো মনে হয় যায় তাদের প্রেস্টিজ ডাউন হয়ে গেল, বা তাদের প্রেস্টিজটা অন্য মানুষ ঠিকমতো তাকে সম্মান দিতে পারছে না। তো এইরকম অনেক মানুষের মধ্যেই খুব আলগা আলগা ব্যাপার থাকে, এবং সেটা কিন্তু এই মুনিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ছিল। তো এই সমস্ত কিছু যখন শুনলো, তো শোনার পরে ওখান থেকে ও শ্বশুরবাড়ির ওখান থেকেই মুনিয়াকে ফোন করা হলো। তো মুনিয়াকে যখন ফোন করা হয়, তো মুনিয়াকে যখন জিজ্ঞেস করা হয় যে এই কথাগুলো শোনা হচ্ছে এগুলো কি ঠিক, তো মুনিয়া কিন্তু একটা কথাও অস্বীকার করতে পারে না, তার মানে পুরো কথাগুলোই ঠিক ছিল। তো তারপরে তো তখন মুনিয়ার মা মানে এত কিছু যখন হলো, এই সমস্ত কিছু যখন শুনলো, মানে এত বছর পরে যে মানুষটা মুনিয়ার মা সব সময় মানে মেয়ে ভুল করলেও অন্য কেউ ভুল, মেয়ে ঠিক, এই ব্যাপারটা ধরে নিয়ে উনি সারাটা জীবন ছিলেন, সেই মানুষটা এত কিছু যখন হয়ে গেল, তখন উনি রিয়ালাইজ করেন যে কোথাও হয়তো দোষটা মুনিয়ার, এবং ও যদি সময় থাকতে নিজেকে ঠিক করতো তাহলে হয়তো এই ব্যাপারটা হতো না। এবং এই পুরো যে বিষয়টা ঘটনাটা ঘটলো, মুনিয়ার মানে ওর মন মতো কেরিয়ার হলো না, ওর বিয়ের পরে 11 মাসের সংসারে এত অশান্তি, ওকে ছেড়ে চলে আসতে হলো শ্বশুরবাড়ি, তখন মানে এত কিছু হয়ে যাওয়ার পরে মুনিয়ার মা রিয়েলাইজ করেন যে হয়তো কোথাও ওর মায়েরও একটা দোষ ছিল বা দোষ আছে। যাই হোক, তো এই ঘটনাটা ঘটে, এবং ঘটনার পরে তো প্রচণ্ড অশান্তি হয়। এবং এই পুরোটার মধ্যে যেটা অন্তরা লিখেছে যে যে মুনিয়া ছোট থেকে এত পড়াশুনোয় ভালো ছিল, এত শার্প ছিল, এত ইন্টেলিজেন্ট ছিল, সেই মেয়েটা আস্তে 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 কেমন যেন একটা মানে ডিপ্রেশনের দিকে চলে যায়। এবং তার সাথে যদি খুব ভালোভাবে খুব পোলাইটলিও কেউ কথা বলে, ও কিন্তু অ্যান্সারটা সেভাবে দিত না। মানে কেউ হয়তো ওর সাথে খুব ভালোভাবে খুব ডাউন ভলিউমে কথা বলছে, ও কিন্তু একটা ওরকমই মানে একটু ট্যারা করে উত্তর দেয়া, একটু অহংবোধ দেখানো, একটু অন্যকে ছোট করে কথা বলে, এগুলো কিন্তু একদম বজায় রেখেছিল। এভাবে যখন বেশ কিছুদিন চলে যায়, এবং তার মাঝখানে ও আরও বিভিন্ন জায়গা বড় বড় কয়েকটা স্কুল থেকে, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ওর টিচারের জন্য ওর কাছে অফার আসে, তো কোনো জায়গাতেই জয়েন করেন, এবং একটা অদ্ভুত জেদ নিয়ে বসেছিল যে আমি অমুক জায়গায় অমুক কাজ ছাড়া আমি কোনো কাজ করব না। না ও বাড়ি থেকে বেরোচ্ছে, না ও শ্বশুরবাড়ি যেতে চাইছে, ও শ্বশুরবাড়ির লোকেরা তারপরে ওকে নিতে এসেছিল, শ্বশুরমশাই, শাশুড়ি, বর, বাট ও যায়নি। এরকম যখন চলছে, তো তখন সবাই এই মুনিয়ার যে মা ছিল তাকে বলছে যে তুমি কিছু একটা করো, তুমি যতক্ষণ না ওকে প্রভোগ করবে, ছোটোবেলা থেকে তুমি সব থেকে বেশি ওকে, ওর ভুলগুলোকে তুমি সব থেকে বেশি ক্ষমা করে দিয়েছো, ওর ভুলগুলোকে তুমি সব থেকে বেশি ওকে বুঝিয়েছো যে না এটা ভুল নয়, এটাই ঠিক, তো যদি কিছু করতে পারো তাহলে তুমিই পারবে। তো সমস্ত কিছু যখন হয়, তো ওর মা ওকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু যা হয় আর কি, ছোটো থেকে যদি আপনি একটা মানুষকে, একটা বাচ্চাকে, সে তো একদম নরম মাটির মতো, তাকে আপনি যেভাবে মানুষ করবেন, যেটা বোঝাবেন, সে তখন কিন্তু নিজেকে ঠিক সেভাবেই আস্তে আস্তে গড়ে তুলবে। কিন্তু এখন এত বড় হয়ে গেছে, এখন তো আর বললে যদি উল্টো কথা বলা হয় যে না তোরই ভুল ছিল, তুই এটা করিসনি, বা তুই এভাবে ভাব, অবভিয়াসলি সেটা সে শুনবে না। তোর মাও কিন্তু সমর্থ হন না। তো ওদের বাড়িতে সেই সময় একটা যেটা মানে পরিস্থিতি দাঁড়িয়েছিল যে মানে প্রচণ্ড খারাপ অবস্থা। ওর হাজব্যান্ড দেখছে মানে এরকম করে প্রায় 6-7 মাস কেটে গেছে, মুনিয়া শ্বশুরবাড়ি ছেলে বাড়ি চলে এসছে, কাজকর্ম বন্ধ করে দিয়েছে, ও যে ফার্দার স্টাডিজ করতো সেই স্টাডিজ বন্ধ করে দিয়েছে, মানে পুরো একদম বাড়িতে বসে থাকতো, আর সবার সাথেই মানে কারোর সাথেও ঠিকমতো কথা বলতে পারতো না, সবসময় একটা রাগ, সবসময় একটা দম্ভ, একটা বদ মেজাজ এই নিয়ে থাকতো। তো এরকমভাবে যখন মানে হচ্ছে, তো ওকে
মানে কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তো সেখানে একবার ওকে নিয়েও যাওয়া হয়, কিন্তু সেখানেও গিয়েও কিন্তু কিছুই হলো না। তো এরপরে ওদের ওখানেই মানে একটা মন্দির আছে, ঠিক আছে, এটা হাওড়া দাসনগরে একটা খুব বিখ্যাত মন্দির আছে। তো সেই মন্দিরের এক ঠাকুরমশাইয়ের সাথে এই অন্তরার মাই এই মুনিয়ার মাকে নিয়ে যায়, গিয়ে বলে যে তুই মানে গিয়ে ওনার সাথে একটু কথা বল, মানে মেয়েটাকে কিন্তু এভাবে রাখিস না। আস্তে আস্তে ও এত রাগ, কিসের জন্য এত রাগ, এত অহংকার। মানুষের একটা মানুষ সবসময় তার শিক্ষার অহংকার নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াবে, এটা তো হতে পারে না। তো যাই হোক, তো ওই ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে, তো ঠাকুরমশাই ওনাকে সমস্তটা শুনে বলেছিল, মানে উনি কিছুক্ষণ নাকি চোখটা বন্ধ করে থাকেন, তো চোখ বন্ধ করার পরে উনি বলছেন যে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু এখনো সময় আছে, যদি মানে ওটা মায়ের একটা মন্দির, বলছে যে মা যদি কৃপা করে ও ঠিক ভালো হয়ে যাবে। তো বলে নাকি একটা সন্দেশ দেয়, মায়ের প্রসাদী সন্দেশ, আর একটা ফুল দেয়। তো বলে যে সন্দেশটা গিয়ে মানে বলছে কিচ্ছু বলার দরকার নেই, প্রথমে ওর কপালে একদম ফুলটা ছুঁয়ে দেবেন, এবং ছুঁয়ে দেওয়ার পরে কোনো কথা বলবেন না, ওকে সন্দেশটা দেবেন, এবং সন্দেশটা যেন পুরোটা খায় সেটা দেখবেন, ও যেন খেয়ে কিছুটা ফেলে না দেয় বা নষ্ট যেন না করে। বলছে যে আস্তে আস্তে ওর মধ্যে চেঞ্জ হবে, কিন্তু সময় লাগবে। তো তখন মুনিয়ার মা বাড়িতে যায়, গিয়ে ওই যে একটা জবা ফুল দিয়েছো সেই জবা ফুলটা ওর কপালে ঠেকায়, এবং কপালে ঠেকানোর পরেও না মানে একটুখানি মনে হচ্ছে একটু নিস্তেজ টাইপের হয়ে গেল। তো তারপরে ওর মা নিজে হাতে করে ওই মিষ্টি যে প্যারা সন্দেশটা দিয়েছিল সেটা খাইয়ে দেয়, এবং খাইয়ে দেওয়ার পরে মুনিয়ার মধ্যে একটা অদ্ভুত বিষয় ছিল যে ও না মানে এমনিতে নিজের প্রয়োজনে বেরোতো, বাট ওকে যদি ওর মা বলতো বা বাবা বলতো যে একটু চল বেরোই বা একটু এমনিতে ঘুরে আসি, ও বলতো যে না, তোমাদের হয়তো বাজে সময় আছে, আমি একটা শিক্ষিত মেয়ে, আমি একটা রিসার্চ স্কলার, আমার পক্ষে এভাবে শুধু শুধু বেরোনো সম্ভব নয়, এরকম টাইপের আর কি ওর কথাবার্তা ছিল। তো সেই যেই মেয়ে এরকম প্রয়োজন ছাড়া বেরোতে চাইতো না, সেই মেয়েকে ওর মা পরের দিন বলল যে একটু মন্দিরে যাবি আমার সাথে। মানে অদ্ভুতভাবে মানে মায়ের আশীর্বাদ একেই বলে, ও না এক বাক্যে রাজি হয়ে যায়, বলে হ্যাঁ যাব। তো তারপরে ওকে নিয়ে যাওয়া হয় ওই মন্দিরে, এবং ঠাকুরমশাই ওকে দেখেন এবং ওর মাকে বলেছিল যে যদি পারো টানা 15 দিন ওকে, প্রত্যেক দিন, সে সকালে হোক বিকেলে হোক দুপুরে হোক, মানে মায়ের শয়ন টাইম ছাড়া, বলছে যে ওকে একবার করে রোজ এখানে নিয়ে আসতে হবে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই 15টা দিন টানা ওকে যখন মায়ের মন্দিরে আনা হয়, মানে অন্তরা লিখেছে যে একটা মানুষের মধ্যে যে এতটা পরিবর্তন 1 মাসের মধ্যে হতে পারে, এটা ওকে না দেখলে, মুনিয়াকে না দেখলে বোঝা যেত না। যে মুনিয়া সবসময় এত দম্ভ নিয়ে চলতো, অহংকার করতো, ছোটকে ছোট করে কথা বলতো, ইভেন ওর হাজবেন্ডকে ছোট করে কথা বলতো, সেই মেয়ে কিন্তু আস্তে 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 কীরকম একটা শান্ত, একটা কাইন্ড পোলাইট একটা যেরকম ক্যারেক্টার হয়, ঠিক সেরকমের মেয়ে আস্তে আস্তে হয়ে গেল। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই মায়ের মন্দিরে যাওয়ার 1 মাস পরে ওর জীবনে কিন্তু একটা পুরো অন্যরকম টার্নিং মোমেন্ট এলো। ওর হাজবেন্ডের সাথে ওর আবার সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো, তারপরে আস্তে আস্তে শ্বশুরবাড়ি গেল, মাঝখানে একটু হয়তো প্রবলেম হয়েছিল, ও বলেছিল আমি যাব না যাব না, কিন্তু তারপরে ও চলে যায়। এবং এই ঘটনার প্রায় 8 মাস পরে, মানে যখন আস্তে 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 কিন্তু ওর কথাবার্তার মধ্যে একটা মার্জিত ভাব, একটা শান্ত ভাব চলে আসে, কথায় কথায় রেগে যাওয়া, রাগারাগি করা, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করা, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এবং ঠিক এর 8-9 মাস পরে ও কিন্তু মানে যেখানে ওর হাজবেন্ডের আর কি রিসার্চের কথাবার্তা চলছিল, সেই জায়গায় কিন্তু ও চান্স পেয়ে যায়। মানে ও যেই পার্টিকুলার যে জিনিসটার উপরে রিসার্চ করতে চাইছিল সেটাই ও পায় না, অন্য একটা সাবজেক্টের উপরে ও চান্স পেয়ে যায়। এবং তারপরে দুজনে মিলে কিন্তু ইউরোপের একটা জায়গায়, সেখানে কিন্তু ওরা 2 বছরের জন্য চলে যায়, এবং সেখানে কি ওরা সমস্ত রিসার্চের কাজকর্ম কমপ্লিট করে এসে ওরা তারপরে কলকাতাতেই একটা জায়গায় জয়েন করে, এবং এখন ওরা খুব ভালো আছে। এবং মুনিয়া এখন যখনই আসে, মানে বাইরে মাঝখানে ছিল, তো তারপর থেকে যখনই আসে ও কিন্তু সেই মায়ের মন্দিরে যায়, এবং ও মানে সবাইকে বলে যে ওই মন্দিরে না গিয়ে আমাকে নিয়ে গেলে আমি হয়তো আজকে হয়তো আমি পাগল হয়ে যেতাম। তো এটাই ঘটনা। প্রত্যেকটা মানুষের উচিত নিজের কাজ, নিজের কর্মের প্রতি সৎ থাকা, কিন্তু অহংকার না করা বা অন্যকে ছোট করে দেখার যে মানসিকতা, এটাও কিন্তু খুব খারাপ। তো আজকে ও খুব ভালো আছে, কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই, এবং সবটাই মায়ের কৃপা।
তো এই ছিল ঘটনা। অন্তরাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, আর আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, সেই মতামতও জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।